আই অ্যাম ইন লাভ উইথ এ ক্রিমিনাল লেখিকা সাবিলা সাবি পর্ব ৩। লাশের শীতল দেহটা ফরেন্সিক ল্যাবের গন্তব্যে রওনা হতেই হোটেলের সেই রুদ্ধদ্বার কক্ষটি কড়া নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হলো। এদিকে সিআইডি সদর দপ্তরে তখন জরুরি মিটিং চলছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সম্মেলন কক্ষের হাওয়া ভারী হয়ে উঠেছে এক অজানা আশঙ্কায়। সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে সেই চিরকুট, ভাইপারের ফেলে যাওয়া এক টুকরো কাগজ, যা গোটা তদন্তকেই যেন এক গোলকধাঁধায় ফেলে দিয়েছে। এসিপির তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল লিওনের ওপর। আদেশের ভঙ্গিতে তিনি হাত পাততেই লিওনের পেশিবহুল হাতজোড়া মুহূর্তেই তরে স্থির হয়ে গেল। নিজের নামের পাশে ওই বিকৃত খুনিটার বাঁকা হস্তাক্ষরে লেখা সেই সম্বোধন দিলবার শব্দটা যেন একটা জ্বলন্ত ছোড়া গুলির মতো লিওনের হৃৎপিণ্ডে এসে বিঁধল। নিজের পেশাগত সম্মানের ওপর এমন বীভৎস এক উপহাস, যা তার সমস্ত অস্তিত্বকে ওই খুনিটা নিজের জাতাকলে ফিসছে। এক আকাশসম বিতৃষ্ণা নিয়ে সে বিষাক্ত চিরকুটটি এসিপির হাতে তুলে দিল। কাগজটা হাতে পেতেই কক্ষ জুড়ে এক অদ্ভুত গুঞ্জন শুরু হলো। সহকর্মীদের বাঁকা চাহনি আর জিজ্ঞাসু দৃষ্টিতে চারপাশটা লিওনের জন্য ক্রমশ সংকীর্ণ হয়ে আসছিল। একজন সিনিয়র কর্মকর্তা চিরকুটের ওই শব্দটার উপর আঙুল ঘষতে ঘষতে ভ্রুকুচকে প্রশ্ন করলেন, লিওন, ভাইপার এখানে তোমার নাম কেন লিখেছে? আর এই দিলবার, এই শব্দটার মানেই বা কি? এই নরপিশাচ ক্রিমিনাল তোমাকে এত ব্যক্তিগতভাবে চেনে কোন অধিকারে? তার কাছে তুমি কি শুধুই একজন অফিসার, নাকি এর আড়ালে অন্য কোনো কাহিনী আছে? পুরো কক্ষ তখন এক জমাটবদ্ধ স্তব্ধতায় নিমজ্জিত। লিওনের গায়ের রক্ত রাগে আর অপমানে ফুটছিল। তার চোয়াল শক্ত হয়ে উঠল পাথরের মতো। মনে হলো এই শব্দটা উচ্চারিত হওয়া মাত্রই তার ভেতরের কোনো সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠছে। টেবিলের ওপর হাতের মুঠো পাকিয়ে আগুনের মতো দাহ্য দৃষ্টিতে সে গর্জে উঠল, আমার পরিচিত, এমন এক বিকৃত মানসিকতার নরখাদক আমার পরিচিত হবে, এই ধারণাটাই তো হাস্যকর। এই দিলবার শব্দটা সে বেছে নিয়েছে আমাকে মানসিকভাবে পদুদস্ত করতে, আমার পেশাদারিত্বের মোড়কে একটা নোংরা বিভ্রম তৈরি করতে। সে আমাকে আমার নিজের ভেতর থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। এটাই তার আসল গেম। লিওনের ধীর কণ্ঠস্বর রুমের দেওয়ালে প্রতিধ্বনি তুললেও বাতাসে ঝুলে রইল এক ভারী অস্বস্তিকর রেশ। সে বুঝতে পারল ভাইপারের এই খেলার চাল কেবল বাহিরের নয়। এই দিলবার শব্দটি তার হৃদয়ের কোণে এক অজানা শিহরণ আর রাগের যে সংমিশ্রণ তৈরি করছে, সেটাই ভাইপারের আসল বিজয়। মিটিংয়ের উত্তেজনার মাঝে হঠাৎ করে অফিসার রওশন এক অদ্ভুত সাহসিকতা নিয়ে মৃদু হেসে বলে উঠল, স্যার, পরিস্থিতিটা বড্ড গুরুগম্ভীর হয়ে যাচ্ছে। একটা কথা মাথায় এলো, ভাইপার যখন আপনাকে দিলবার বলে সম্বোধন করেছে, তখন কি ধরে নিতে হয় যে ওই লেডি ক্রিমিনালটা আপনার উপর ক্রাশ খেয়েছে? আপনি এতটা হ্যান্ডসাম, তাই হয়তো খুনের পাশাপাশি প্রেমপত্র দিয়ে গেছে। নইলে একটা লাশের পাশে এমন অদ্ভুত সম্বোধনের চিরকুটের আর কি মানে হতে পারে? রওশনের রসিকতায় সহকর্মীদের মুখে চটজলদি এক চিলতে হাসি রেখা ফুটে উঠল, কিন্তু লিওনের জমাট বাঁধা গম্ভীর মুখ দেখে সেই হাসি মুহূর্তে মিলিয়ে গেল, যেন বরফ শীতল বাতাসে সবটুকু উত্তাপ হারিয়ে গেল। লিওন তার তীক্ষ্ণ শীতল দৃষ্টি রওশনের দিকে ঘুরিয়ে দিল। তার গলার স্বর ছিল শান্ত, কিন্তু সেই শান্ত স্বরে ছিল এক ধারালো শানিত ছুরি, যা রওশনের শিরদাঁড়া দিয়ে ভয়ের শীতল স্রোত বইয়ে দিল। লিওন ধীর গলায় উচ্চারণ করল, রওশন, তোমার এই আলগা রসবোধটা যদি খুনি ধরার তীক্ষ্ণতায় কাজে লাগাতে, তবে হয়তো জটটা এতক্ষণে খুলে যেত। পেশাদারিত্বের মঞ্চে দাঁড়িয়ে ব্যক্তিগত ইয়ার্কি, এটা কি খুব জরুরি? রওশন নিজের ভুল বুঝতে পেরে আমতা আমতা করে চুপ হয়ে গেল। দৃষ্টি নামিয়ে নিল টেবিলের থেকে। লিওন আবার তার দৃষ্টি নিবদ্ধ করলো বোর্ডের দিকে। ফাইলটা খুলল। তার ভেতরটা তখনও উত্তাল। রওশনটা হয়তো মশকরাই করেছে, কিন্তু ওই দিলবার শব্দটা তার অস্তিত্বের গভীরে বিষাক্ত কাঁটার মতো বিঁধে আছে। লিওন নিজেকে যতটা কঠিনভাবে স্থির রাখার চেষ্টা করছিল, মনের গহীনে ততটাই যেন অস্থিরতার ঢেউ আছড়ে পড়ছিল। হাসপাতালের বেডে ক্লোয়ের জ্ঞান ফিরতেই লিওনের স্থির দৃষ্টিতে কোনো বিরাম রইল না। অফিসারদের কেবিনের বাইরে পাঠিয়ে দিল সে। নিভৃতে কথা বলার এক নিষিদ্ধ পরিসর তৈরি হলো। লিওনার কফি কালারের চোখ দুটো ক্লোয়ের আতঙ্কিত চোখের ওপর স্থির হলো। শান্ত গলায় সে জিজ্ঞেস করলো, ক্লোই, ওই রাতে ঠিক কী হয়েছিল? আমাকে পুরো ঘটনাটা বলো। ক্লোই তখনও ঘটনার ভয়াবহতা থেকে বের হতে পারেনি। কণ্ঠস্বর তার কাঁপছে, চোখের জল মুছে সে বলতে শুরু করলো, স্যার, আমি বুঝতে পারিনি আমার সেই বন্ধু
আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সে আমার সঙ্গে জোরাজুরি করছিল, আমাকে রেপ করতে চেয়েছিল। ক্লোই একটু থামলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে যোগ করলো, ঠিক সেই চরম মুহূর্তেই কেউ একজন রুমে ঢুকলো। আমি তখন ধস্তাধস্তিতে এতটাই বিধ্বস্ত ছিলাম যে ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। তবে একটা জিনিস আমার মনে আছে, হুডি পরা সেই মানুষটার চোখ দুটো, সে যখন সামনে এসে দাঁড়ালো, তার চাহনি ছিল হাড়হিম করা, আর তার ভ্রুতে পিয়ার্সিং করা ছিল, কারণ ওটা চকচক করছিল। বাকি কোনো কিছু আমি ঠিকমতো দেখতে পাইনি, মনে হচ্ছিল সব ঝাপসা দেখছিলাম আমি, কারণ আমার ড্রিঙ্কসে আমার ফ্রেন্ড ড্রাগস মিশিয়েছিল। ক্লোয়ের চোখটা আরও বড় হয়ে উঠল, যেন পুরনো আতঙ্ক তাকে আবার ঘিরে ধরছে। সে ফিসফিস করে বলল, এই হুডি পরা আগন্তুক সে আমার হাত ধরে বারান্দায় টেনে নিয়ে গেল। আমার মনে আছে সে কি একটা বলল, তারপর আমার সব অন্ধকার হয়ে গেল। এরপর আর আমি কিছুই জানি না। জ্ঞান ফেরার পর তো আমি এখন এই হাসপাতালে। লিওন চুপচাপ সব শুনল, তার চোয়াল শক্ত হয়ে উঠল পাথরের মতো। সে নিশ্চিত হলো ক্লোই ভাইপারের আসল চেহারা দেখতে পায়নি। ভাইপার এতটাই নিখুঁত যে তার উপস্থিতির কোনো চিহ্নই সে রাখে না, শুধু রেখে যায় তার নৃশংসতার ছাপ। লিওনের বুকের বাপাসটা জ্বলতে শুরু করলোর আগে সে মনে মনে ভাবল, এই খুনিকে ধরার জন্য তাকে আরও গভীরে নামতে হবে। পরদিন সকালে লিওন এক স্কেচ আর্টিস্টকে সাথে নিয়ে কেবিনে প্রবেশ করলো। ক্লোয়ের চোখে তখনও আতঙ্কে লেগে আছে, তবুও সে আপ্রাণ চেষ্টা করলো সেই ভয়াবহ মুহূর্তের স্মৃতি রোমন্থন করতে। ক্লোই বর্ণনা দিতে শুরু করলো, আর আর্টিস্টের পেন্সিল কাগজের ওপর দ্রুত ছন্দে ছুটল। মিনিট 15 পর স্কেচ বোর্ডটি লিওনের সামনে ধরা হলো। স্কেচে ভেসে উঠল একজোড়া তীক্ষ্ণ শীতল চোখ। সেই চোখের ওপর ভ্রুয়ের অংশে একটি পিয়ার্সিংয়ের স্পষ্ট ছাপ, আর মাথায় হুডির ছায়া এমনভাবে পড়েছে যে পুরো মুখমণ্ডল আধারে ঢাকা। লিওন স্কেচটির দিকে তাকিয়ে থমকে গেল, তার বুকের বাপাসটা অকারণে তোলপাড় করে উঠল। চোখজোড়া পরিচিত নয়, অথচ এক অদ্ভুত চৌম্বকীয় টান অনুভব করল সে। পিয়ার্সিং করা ভ্রু আর হুডির আড়ালে সেই রহস্যময় চাহনি, ঠিক যেন সেই খুনি কাগজের ওপার থেকেই তাকে দেখছে। লিওন এক মুহূর্তের জন্য স্তব্ধ দাঁড়িয়ে রইল। সে নিজেকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করল, না, একে আমি চিনি না, কিন্তু মনের গহীনে এক সূক্ষ্ম অস্বস্তি বিষের মতো দানা বাঁধল। ভাইপার কি সত্যি সাধারণ কেউ, নাকি এই চোখের আড়ালে লিওনের জীবনে কোনো ফেলে আসা অতীত লুকিয়ে আছে? লিওন স্কেচটা হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ক্লোই ফিসফিস করে বলল, স্যার, এই চোখগুলো, এগুলো যেন কোনো মানুষের নয়, কোনো শিকারী জন্তুর। লিওনের চোয়াল শক্ত হয়ে উঠল পাথরের মতো। সেই স্কেচটা পকেটে পুরে নিল, মনে মনে ঠিক করলো, এই পিয়ার্সিং আর হুডির আড়ালে থাকা মানুষটিকে খুঁজে বের করতে হবে, সে যত অন্ধকারেই থাকুক না কেন। স্কেচটা ইতিমধ্যে তার পকেটের অন্ধকারে বন্দি, তবু সেই তীক্ষ্ণ চাহনি লিওনের পিঠের ওপর বিঁধে আছে। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য লিওন যেই না দরজাটা খুলেছে, ক্লোই একটু কাঁপা কাঁপা গলায় ডেকে উঠল, স্যার, একটা কথা বলতে দ্বিধা হচ্ছে। যে ওই দিন রুমে ঢুকেছিল, সে যদি না আসতো, তবে আমার ওই বন্ধু আমাকে মেরেই ফেলতো। লিওন দরজায় হাত রেখে থমকে দাঁড়ালো। ক্লোয়ের এই কথাটুকু তার মাথার ভেতর এক গভীর দ্বিধার জন্ম দিল। স্কেচটা পকেটের ভেতর থাকলেও তার অবয়বটা লিওনের মনের আয়নায় স্পষ্ট। ভাইপার কি কেবলই একজন খুনি, নাকি তার নিজস্ব কোনো এক অদ্ভুত নীতিবোধ বা বিচার ব্যবস্থা আছে? যে অপরাধী নিজে একজনকে রেপ করতে চাইল, তাকে আবার ভাইপার অত্যন্ত নৃশংসভাবে বিচার করল। এই সমীকরণটা লিওনের মস্তিষ্কে তোলপাড় শুরু করলো। লিওন ঘুরে দাঁড়িয়ে ক্লোয়ের দিকে তাকালো। ক্লোই আবার বলল, আমি জানি না সে কেন আমার প্রাণ বাঁচালো, কিন্তু সেই মুহূর্তে সে আমার কাছে ঈশ্বরের ছায়ার মতো এসেছিল। যদিও তার পরবর্তী নৃশংসতা আমাকে এখনো কাঁপাচ্ছে। লিওন কোনো উত্তর না দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। এক্ষুনি অন্য এক অপরাধীকে শাস্তি দিচ্ছে। আন্ডারওয়ার্ল্ডে এমন কোনো নতুন শক্তিকে মাথাচাড়া দিচ্ছে, যে আইনকে তোয়াক্কা না করে নিজের হাতে বিচারের ভার তুলে নিয়েছে। সিআইডি অফিসের সকালটা আজ এক অন্যরকম আমেজে নিয়ে এসেছে। নতুন অফিসার নোভা, তার চোখে মুখে এক তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক, যা প্রথম দেখাতেই মুগ্ধ করার মতো। লিওন তার অতীত কাজের রেকর্ড দেখে এক মুহূর্তও নষ্ট করল না। এই রহস্যের গোলকধাঁধায় নোভাকেই তার নতুন সঙ্গী হিসেবে বেছে নিল। মিটিং শেষে লিওন নোভাকে নিজের টেবিলে ডেকে বসালো। অফিসের নিস্তেজ বাতাসে তখনও এক চাপা অস্বস্তি। লিওন ধীরে ধীরে তার পকেট থেকে সেই অভিশপ্ত চিরকুটটা বের করল। ভাইপারের হাতে লেখা সেই কাগজটা নোভার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, নোভা, এটা একটা ক্রাইম সিনের চিরকুট।
ভাইপার এটা ফেলে গেছে। আমি চাই তুমি এর হাতে লেখা নিয়ে গভীরে গিয়ে বিশ্লেষণ করো। এর গভীরে লুকিয়ে থাকা কোনো প্যাটার্ন, কোনো সূক্ষ্ম ইঙ্গিত বা ব্যক্তিগত কোনো ক্লু আছে কি না তা তোমাকে খুঁজে বের করতে হবে। এটা তোমার প্রথম বড় অ্যাসাইনমেন্ট। আমি চাই তুমি আমার চোখের মতোই সূক্ষ্ম দৃষ্টিতে বিষয়টাকে দেখবে। নোভা চিরকুটটা হাতে নিতেই ঘরের তাপমাত্রা কিছুটা কমে এলো। তার শান্ত চাহনি স্থির হয়ে রইল কাগজের সে বাঁকা হস্তাক্ষরে। লিওন তার দিকে তাকিয়ে রইল। তার বুকের বাপাসটা অকারণে আবার একবার কেঁপে উঠল। নোভা গম্ভীর মুখে চিরকুটটা হাতে নিল। কাগজের প্রতিটি ভাঁজ, কালির প্রতিটি সূক্ষ্ম আঁচড় সে তার তীক্ষ্ণ দৃষ্টিতে মেপে নিল। নিস্তব্ধতা ভেঙে সে শান্ত কণ্ঠে বলল, জি স্যার, আমি এখনই কাজ শুরু করছি। ভাইপারের সাইকোলজি আর তার রাইটিং স্টাইলের গভীরে গিয়ে আমি এর উৎস খুঁজে বের করার চেষ্টা করব। নোভার সেই অটল আত্মবিশ্বাসের দিকে তাকিয়ে লিওনের দীর্ঘদিনে জমে থাকা শ্লান্তিতে এক ফোঁটা আশার ঝিলিক লাগলো। সে জানে এই চিরকুটটা নিছক কোনো অপরাধের প্রমাণ নয়। এটি ভাইপারের সেই গোলকধাঁধার এক প্রধান অংশ, যা তাকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে। নোভা যদি এই রহস্যের জট একটু হলেও আলগা করতে পারে, তবে হয়তো সেই অদৃশ্য ঘাতককে ধরা সম্ভব হবে। লিওন নিজের ডেস্কে ফিরে গিয়ে আবার ক্লোয়ের দেওয়া সেই স্কেচটার দিকে তাকালো। পকেটের সেই কাগজের ভাঁজে আঁকা পিয়ার্স করা ভ্রুর রহস্যটা তার মস্তিষ্কে কাটার মতো বিঁধে আছে। প্রতিটি মুহূর্ত যেন তাকে ভাইপারের আরও কাছে ঠেলে দিচ্ছে, অথচ খুনি এখনও তার নাগালের অনেক দূরে। রাতের স্তব্ধতা তখন শহরের বুকের ওপর ভারী পাথরের মতো চেপে বসেছে। ক্লান্ত নিয়ন যখন বাড়ি ফিরল, চারপাশটা তখন নিস্তব্ধতায় মগ্ন। বাড়ির সবাই তখন ঘুমের অতল গহ্বরে। কেবল ডাইনিং টেবিলের এক কোণে আবছা আলোয় মায়ের নিথর অবয়ব। সে একাই জেগে আছে লিওনের অপেক্ষায়। লিওন অবাক বিস্ময়ে কাছে এগিয়ে এলো। মা আর ড্যাড তো সে কখন ঘুমিয়ে পড়েছে, তুমি এখনো জেগে মায়া? মায়া মুখ তুলে তাকালো, ঠোঁটের কোণে তার এক চিলতে স্নিগ্ধ হাসি। মামিমা আমাকে দায়িত্ব দিয়েছেন, এখন থেকে তোমার দেখভালের ভার আমার, সেই দায়িত্ব পালন করছি। লিওনের চোখের কোণে বিস্ময় আর অকৃত্রিম স্নেহের এক অদ্ভুত আবেশ। সে মায়ের মাথার ওপর হাত রেখে হাসি মুখে বলল, এত ছোট বয়সে এত বড় দায়িত্বের পাঠ শিখে গেলি, খুব বড় হয়ে গেছিস তো তুই। মায়া ভ্রুকুসকে কৃত্রিম অভিমানের সুরে প্রতিবাদ করল, কেন, আমাকে কি তোমার এখনো ছোট্ট মেয়ে মনে হয়? লিওন হাসলো। তার সেই হাসিতে সারাদিনের সব গ্লানি মুছে গিয়ে এক প্রশান্তির ছায়া ভর করল। সে বলল, তুই আমার কাছে চিরকাল ছোটই থাকবি। বয়স তো মোটে 22, আমার থেকে 9 বছরের ছোট। বড় হতে তো আরও তোর এখনো অনেক বাকি। মায়া মৃদু হাসলো ঠিকই, কিন্তু লিওনের দৃষ্টি তখন সেই আলোর বৃত্ত ছেড়ে অন্ধকারের কোনো অতলান্ত গহ্বরে হারিয়ে গেছে। মায়ের এই কথাটুকু যেন এক তপ্ত চাবুকের মতো লিওনের চৈতন্যে এসে লাগলো। ঘরের নিস্তব্ধতা মুহূর্তে এক অজানা ভারে থমকে গেল। মায়া শান্ত কিন্তু এক অটল ধীরতায় তাকালো লিওনের চোখের দিকে। আমাকে বাচ্চা বলো না, ভুলে যেও না আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। লিওন এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। তার দৃষ্টি নিজের আঙুলের সেই আংটির দিকে নিবদ্ধ। সম্পর্কের এক উজ্জ্বল অঙ্গীকার, যা এখন তার কাছে এক নিগূঢ় রহস্যের মতো ঠেকছে। লিওনের বুকের ভেতর এক অস্থির টানাপোড়েন, এক অদৃশ্য দেওয়াল যেন তার আর মায়ার সম্পর্কের মাঝে ক্রমশ উঁচু হয়ে উঠছে। সে কোনো শব্দ উচ্চারণ করল না। মায়ের স্নিগ্ধ মুখের দিকে একবার তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, যেন ওই চাহনি তার হৃদয়ের কোনো এক গোপন ক্ষতকে উন্মোচিত করে দিচ্ছে। মনের ভেতরকার এই তুমুল ঝড় সামলাতেই সে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু চার দেওয়ালের নিভৃতেও মুক্তি নেই। মস্তিষ্কের গভীরে ভাইপারের সেই রহস্যময় চ্যালেঞ্জ আর মায়ের ওই অমোঘ অধিকারবোধ একই সাথে তীব্র হয়ে ঘুরপাক খেতে লাগলো। দিনটি যেন তার কাছে এক অন্তহীন মানসিক দহনের পরীক্ষা। লিওন বুঝল, আন্ডারওয়ার্ল্ডের সেই অন্ধকার জগৎ আর তার ঘরের এই স্নিগ্ধ পৃথিবী, দুটোর মাঝে দাঁড়িয়ে সে আজ এক গোলকধাঁধায় বন্দী। লিওন চলে যেতেই ডাইনিং টেবিলের নিস্তব্ধতায় মায়ের অবয়বটা আরও রহস্যময় হয়ে উঠল। তার চোখের কোণে জেদের এক গাঢ় ছায়া ফুটে উঠল। লিওনের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে সে আপন মনে ভাবল, লিও ভাইয়া এখন আমাকে বাচ্চা বলে আগলে রাখে। বিয়ের কথা তুললেই সে অকারণে এড়িয়ে যায়। তার মানে বিয়ে নিয়ে অবহেলা এই কারণেই। মায়ের দৃষ্টিতে এবার এক নতুন সংকল্পের আগুন, যা তার কোমল মুখাবয়বকে এক অদ্ভুত তীক্ষ্ণতা দিয়েছে। নিজের হাতের আঙুলের দিকে তাকিয়ে সে ভাবল, আমার আদরে পানার বয়সী হয়তো তার চোখে আমাকে চিরকাল সেই ছোট্ট মায়া বানিয়ে রেখেছে। এই ভুল আর চলতে দেওয়া যায় না। এখন থেকে আমাকে আরও পরিণত, আরও তীব্র হয়ে তার সামনে দাঁড়াতে হবে।
আমি প্রমাণ করব আমি শুধুই তার আদরের ছোট বোনটি নই, আমি তার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য। সে জানে লিওনের মনের অন্ধকার গহ্বরে যে জটিলতা দানা বাঁধছে, তা নিরসনের জন্য তাকে হতে হবে পাহাড়ের মতো দৃঢ়, আগুনের মতো উজ্জ্বল। মায়া স্থির করলো আগামীকাল থেকে তার শ্বাস প্রশ্বাস আর ব্যক্তিত্বে আসবে এক আমূল পরিবর্তন, এক নতুন রূপান্তর। সে জানতো না এই রূপান্তরের নেশা কেবল লিওনের নজর কাড়ার নয়, বরং তার ভালোবাসার অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া লড়াই। লিওন বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়ালো। শীতল জলধারা তার শরীরের অস্থিরতা ধুয়ে ফেলার বদলে যেন স্নায়ুগুলোকে আরো টান টান করে তুলল। শহরের এক অন্ধকার হাউজে তখন ভাইপার মগ্ন ল্যাপটপের নীল আলোয়। লিওনের রুমে বারান্দার কোণে থাকা গোল্ডেন ইগল মূর্তিটির চোখের নিচে লুকোনো ক্যামেরাটা লিওনের রুমের খুঁটিনাটি সব রেকর্ড করছে। লিওনকে ঘরে না দেখে ভাইপারের বিরক্তি ছিল চরমে, কিন্তু ঠিক তখনই বাথরুমের দরজা খুলে লিওন বেরিয়ে এলো। পরনে শুধু একটি তোয়ালে, জলবিন্দু গড়িয়ে পড়ছে সুঠাম পেশিবহুল দেহ বয়ে। বাষ্প ভেজা সেই দৃশ্য ভাইপারকে যেন মুহূর্তেই পাথর করে দিল। স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ে ভাইপারের চোখের মণি বড় হয়ে উঠল। খনিসুলভ শীতলতার আড়ালে তখন এক আদিম কামনা খেলা করছে। ঠোঁট চিপে সে অস্ফুটে বলে উঠল, সো হট ড্যাম ইট। তার কণ্ঠে তখন খনিসুলভ শীতলতার চেয়েও এক তীব্র আকর্ষণ স্পষ্ট হয়ে উঠল। সে বুঝতে পারল তার এই দিলবারের ওপর নজর রাখাটা এখন কেবল নিছক কোনো গোয়েন্দাগিরি নয়, এর মধ্যে মিশে গেছে এক অদ্ভুত আচ্ছন্নতা। লিওন তখন আলমারি খুলে রাতের পোশাক হিসেবে ট্রাউজার আর টি শার্ট বের করলো। তোয়ালে খুলে সে যখন ট্রাউজার পরার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ভাইপার ল্যাপটপটা এক ঝটকায় বন্ধ করে দিল। তার বুক তখন প্রচণ্ড জোরে ওঠানামা করছে। একটু হলেই সব দেখে ফেলতো সে। ভাইপারের গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। সে দাঁত চেপে ফিসফিস করে বলল, শিট, এটা কি ছিল? আরেকটু হলে আমার হবু জামাইয়ের সম্পদ দেখে ফেলতাম। যদিও আমারই জিনিস, তবে এখন এভাবে দেখাটা ঠিক হবে না। সব সময় মতো দেখে নেব। কথাটা বলেই সে থমকে গেল। পরক্ষণে তার মাথায় এলো গোল্ডেন ইগলের হিডেন ক্যামেরা তো সবই রেকর্ড করছে। সে বিড়বিড় করে উঠল, আচ্ছা আমার দিলবারের ওই হটনেস কি তবে শ্যাডো দেখে নিল? ধুর, শ্যাডো তো ছেলে ইগল। মেয়ে ইগল হলে কি আর তাকে আমি এই কাজে পাঠাতাম? মানুষ হোক বা জন্তু, কোনো মেয়েকে আমি আমার জিনিসের দিকে চোখ তুলে তাকাতে দেব না। ভাইপার তখন অস্থির হয়ে আবার ল্যাপটপটার দিকে হাত বাড়ালো। লিওনের সেই দৃশ্যটা আরেকবার দেখার অদম্য বাসনায় তার হাত কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে কক্ষের ভারী দরজার ওপাশ থেকে একজন গার্ড হাঁপাতে হাঁপাতে ঢুকে পড়ল। ভাইপার বিরক্তির চোটে ভ্রু কুঁচকে তাকালো। গার্ড কাঁচুমাচু স্বরে বলল, মিস্টেস, বস ডেকেছেন, জরুরি মিটিং। ভাইপারের ল্যাপটপ খোলা হলো না। সে রাগে দাঁত কিরমির করে উঠল। নিজে দিলবারের ওপরেই নজরদারি ছাড়া যেন তার এক মুহূর্ত কাটছে না। আর ঠিক তখনই বসের ডাক। সে ল্যাপটপটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, আজকের মতো বেঁচে গেলে আমার বাজ পাখি, কিন্তু বসের কাজ সেরে ফিরে এসে তোমাকে আমি তন্ন তন্ন করে দেখব। সে উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে নিল। বসের সামনে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে তার মনে হলো এই কাজটা দ্রুত শেষ করে তাকে ফিরতেই হবে। তার দিলবারকে নিজের আড়াল থেকে দেখার নেশা এখন তার রক্তের প্রতিটি কোষে মিশে গেছে। দানিয়েলের কক্ষের পরিবেশটা তখন বরফের মতো ঠান্ডা। ভাইপার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোয়াল শক্ত। বস ডানিয়েল গম্ভীর কণ্ঠে বললেন, ভাইপার, তুমি কি জানো সে মেয়েটার মাধ্যমে তোমার স্কেচ করানো হয়েছে? খুনের দিন ওই মেয়েটাকে জিন্দা কেন ছেড়ে এসেছিলে? ভাইপার সামান্য দ্বিধা নিয়ে বলল, কিন্তু বস, মেয়েটা তো ভিকটিম। সে তো কোনো অপরাধী নয়, তাকে আমি কেন মারবো? বস টেবিলের উপর জোরে এক ঘুষি মারলেন। তার কণ্ঠের শীতলতা হাড়হিম করে দিল। অপরাধের কোনো চিহ্ন রাখা যাবে না ভাইপার, কোনো ক্লু থাকা যাবে না। এত বছর ধরে কেউ তোমার ছায়া পর্যন্ত ধরতে পারেনি, আর আজ তোমার একটা স্কেচ আইনের হাতে। এটা তোমার চরম ভুল। ড্যানিয়েল পুনরায় কড়া গলায় যোগ করলেন, মনে রেখো, আবেগ খুনিদের সবচেয়ে বড় দুর্বলতা। আন্ডারওয়ার্ল্ডের সেই আস্তানায় আজ বাতাসের গতিও স্তব্ধ। বিশাল রাউন্ড টেবিলের ওপর লন্ডনের সেন্ট্রাল ব্যাংকের ব্লুপ্রিন্ট ছড়িয়ে রাখা। চারপাশে কুখ্যাত সব অপরাধী, সবার দৃষ্টি ব্লুপ্রিন্টের ওপর। ড্যানিয়েল চেয়ারে হেলান দিয়ে বসে গম্ভীর গলায় বললেন, আগামীকাল রাত ঠিক 2টা এই অপারেশনটা সফল করতে হবে আমাদের। ড্যানিয়েল ম্যাপের ওপর একটা আঙুল রেখে বললেন, ব্যাংকটা কেবল সোনা আর টাকার খনি নয়, এটা আমাদের শক্তিমত্তার প্রতীক। সিকিউরিটি সিস্টেমটা হ্যাক করতে আমাদের মাত্র 3 মিনিট সময় লাগবে। সেই দায়িত্ব ভাইপারের। ভাইপার ল্যাপটপটা নিজের কাছে টেনে নিল।
স্ক্রিনে ব্যাংকের ব্লুপ্রিন্টগুলো ভেসে উঠল। সে দেখল ভল্টের পাসওয়ার্ড কোডটি প্রতি 7 সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। সে শান্ত স্বরে বলল, সময় খুব কম বস, কিন্তু আমি ভল্টের সার্ভার আইসোলেট করে ফেলবো। আমরা বেসমেন্ট দিয়ে ঢুকবো আর ছাদ দিয়ে বেরিয়ে আসবো। আরেকজন পাশ থেকে যোগ করলো, আমরা গ্রাউন্ড ফ্লোরে সিসিটিভিগুলো 2.5 মিনিটের জন্য লুপে রাখবো। গার্ডদের রুটগুলো আমরা ড্রোন থেকে ট্র্যাক করছি। বস ভাইপারের দিকে তাকিয়ে কড়া স্বরে বললেন, ভাইপার, পুরো অপারেশনের প্রাণকেন্দ্র তুমি। মনে রেখো, কোনো ক্লু বা চিহ্ন থাকা যাবে না। যদি আগামীকাল রাতে এই লুট সফল হয়, তবে আন্ডারওয়ার্ল্ডের সিংহাসন আমাদের হাতে থাকবে। সবাই মনোযোগ দিয়ে ম্যাপটা দেখছিল, কিন্তু ভাইপারের মস্তিষ্ক তখন অন্য কোনো ভাবনায় ব্যস্ত। আগামীকাল রাত অপারেশনের দিন। সে ভাবল, এই ডাকাতির সূত্র ধরেই কি বাজপাখির সাথে আমার লড়াইটা অনিবার্য হয়ে উঠবে। অপারেশনের নীল নকশা চূড়ান্ত হলো। আগামীকাল রাতের জন্য পুরো দল প্রস্তুতি নিতে লাগলো। পুরো লন্ডন তখন অন্ধকারে ঢাকা, কিন্তু এই ব্যাংক ডাকাতির ছক শহরের বুকে এক ভয়াবহ বিপদের ঘণ্টা বাজিয়ে দিল।